সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিউং গত রবিবার থেকে সফরে রয়েছেন চায়নাতে। এর মধ্যে সোমবার তিনি দেখা করেছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বেইজিংয়ে শীর্ষ বৈঠক শেষে প্রেসিডেন্ট শি এর সঙ্গে একটি সেলফি তোলেন লি। এরপর নিজের এক্স অ্যাকাউন্টে শি এর সঙ্গে তোলা ছবিগুলো পোস্ট করে লি লিখেছেন, ছবির মানটা সত্যিই ভালো, আপনার জন্যই জীবনের সেরা ছবিটা পেলাম। লি ছবিগুলো তুলেছেন একটি শাওমি স্মার্টফোনে, যা গত বছর গিয়ংজুতে প্রেসিডেন্ট শি জিনপিং তাকে উপহার দিয়েছিলেন। এছাড়া প্রেসিডেন্ট লি জে মিউং মঙ্গলবার বেইজিংয়ে চায়নার প্রিমিয়ার লি চিয়াং এবং চায়নার ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। শীর্ষ এই সম্মেলনে দুই দেশ মোট 15টি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে সাউথ কোরিয়া ও চায়নার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলো। এসব চুক্তির মধ্যে প্রযুক্তি, মেধাস্বত্ব এবং পরিবহন সহযোগিতা সংক্রান্ত বিষয় রয়েছে। সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সফর ও দুই দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সম্মেলনের বিষয়ে জানাতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চায়না ও সাউথ কোরিয়া সুশৃঙ্খলভাবে সাংস্কৃতিক বিনিময় চালিয়ে নিতে সম্মত হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট শি জিনপিং 11 বছর পর প্রথমবারের মতো সাউথ কোরিয়া সফর করেন এবং সেখানে প্রেসিডেন্ট লির সঙ্গে শীর্ষ বৈঠক করেন। ওই বৈঠকেও দুই নেতা সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন, যা কোরিয়ান সংস্কৃতির ওপর চায়নার আরোপিত অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশা জাগায়। আরব সাগরের বুকে অবস্থিত ইয়েমেনের সোকোত্রা দ্বীপ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, অরণ্য, উদ্ভিদ ও শান্ত পরিবেশের জন্য পরিচিত এই দ্বীপটি দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। এখানে ভ্রমণে এসে দ্বীপের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানান ইটালিয়ান পর্যটক তিজিয়ানা ক্যাসানাতো। সোকোত্রা সত্যি অসাধারণ, অত্যন্ত সুন্দর একটি দ্বীপ, ভিন্ন ভিন্ন প্রাকৃতিক দৃশ্য। আমরা এখানে দারুণ একটি সপ্তাহ কাটিয়েছি। মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ, আতিথেয়তা ছিল চমৎকার, এখানকার খাবারও খুব ভালো। তিজিয়ানার ভ্রমণ অভিজ্ঞতা আনন্দের হলেও সমস্যা তৈরি হয়েছে ফেরার প্রশ্নে। কয়েকদিন ধরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনার কথাও বলেন এই পর্যটক। সোকোত্রার এই শান্ত দ্বীপে ভূরাজনৈতিক উত্তেজনার ছাপে বিড়ম্বনায় পড়েছেন তিজিয়ানার মতো 6 শতাধিক পর্যটক। দেশটির মূল ভূখণ্ডে সৌদি সমর্থিত ইয়েমেনের জাতীয় সরকার পিএলসি ও ইউনাইটেড আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সাম্প্রতিক সংঘাতের প্রভাবে সোকোত্রার একমাত্র বিমানবন্দরটিও বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন দ্বীপটিতে আসা পর্যটকরা। এডেন বিমানবন্দর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরত্বে সোকোত্রা দ্বীপের অবস্থান। এছাড়া মূল ভূখণ্ডে সবচেয়ে কাছের বন্দর মুকাল্লার দূরত্ব প্রায় 350 কিলোমিটার। সেখানকার বিমানবন্দরটিও বন্ধ রয়েছে। আকাশপথ ছাড়া সোকোত্রা থেকে দেশটির মূল ভূখণ্ডে ফেরার আর কোনো উপায় নেই। দ্বীপের একমাত্র বিমানবন্দরটি বন্ধ থাকায় প্রতিবেশী অন্য কোনো দেশেও যেতে পারছেন না পর্যটকরা। এই ভ্রমণ বিড়ম্বনায় ব্যাপক উদ্বেগের কথা জানান আরেক পর্যটক আদ্রিয়ানা রুফলি। দুর্ভাগ্যজনকভাবে আমরা একটি ভূরাজনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছি। এখানে সারা বিশ্ব থেকে আসা প্রায় 600 মানুষ আটকে আছে। এতে আমাদের কাজ, নিজেদের বাড়ি ফেরা সবই আটকে আছে। আমার ক্ষেত্রে তো আরো বড় সমস্যা তৈরি হয়েছে। কয়েকদিনের মধ্যেই আমাকে একটি জীবন রক্ষাকারী ওষুধ নিতে হবে, যা এখানে পাওয়া কঠিন। তাই যত দ্রুত সম্ভব ইটালিতে ফেরা আমার জন্য খুব জরুরি। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের অংশ হিসেবে 2018 সাল থেকে কার্যত দ্বীপটির নিয়ন্ত্রণে ছিল ইউনাইটেড আরব আমিরাত। তখন থেকে মূলত আবুধাবি হয়ে আন্তর্জাতিক বিমান চলাচল করত। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বিভেদের ফলে আমিরাতের সেনা প্রত্যাহারের পর সেই যোগাযোগও বন্ধ হয়ে যায়। বর্তমানে দ্বীপটির নিয়ন্ত্রণে রয়েছে এককভাবে ইউএই সমর্থিত ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি। সম্প্রতি ইউএই এর ছত্রছায়ায় সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকার। এরপরই দ্বীপটি দেশীয় এবং আন্তর্জাতিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। জীবনযাত্রার ব্যয় সামলাতে জনসাধারণের জন্য নতুন ভর্তুকি প্যাকেজ ঘোষণা করেছে ইরান। খাদ্যপণ্যের ভর্তুকি হিসাবে প্রতি মাসে 10 মিলিয়ন রিয়ালের বিশাল প্রণোদনা দেওয়া হবে প্রতিটি সুবিধাভোগী ইরানি পরিবারকে। মঙ্গলবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 10 জানুয়ারি থেকে শুরু হওয়া প্রকল্পে 80 মিলিয়ন মানুষ সহায়তা পাবে।
অর্থাৎ ইরানে প্রায় 92 মিলিয়ন জনসংখ্যার 87% মানুষ এই ভর্তুকি গ্রহণ করবে। ইরানের চেম্বার অফ ট্রেডসের সহযোগিতায় সারা দেশে 268,000 খুচরা দোকান ও নির্ধারিত শোরুমে এই প্রকল্পের পণ্য বিক্রি হবে। প্রকল্পের আওতায় গ্রাহকরা দুধ, পনির, দই, মাংস, ডিম, চাল, তেল, পাস্তা, চিনি এবং শস্য কিনতে পারবে। তবে ডলারের হিসাবে বিশাল এই ভর্তুকির মূল্যমান মাত্র $7, যা পুরো মাসে একটি পরিবারের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট নয়। তেহরানের বাসিন্দা জাতি বলেন, জিনিসপত্রের দাম বাড়ার কারণে এটি তাদের পুরোপুরি স্বস্তি দিতে পারছে না। পণ্যের অতিরিক্ত দামের কারণে পরিকল্পনাটি আমাদের কষ্ট কমাতে পারবে না। তবু হতদরিদ্র পরিবারের চাহিদার একটি অংশের জন্য এই অর্থ কিছুটা সাহায্য করবে। স্থানীয় ব্যবসায়ী বাবক পানাহির মতে এই সহযোগিতা অস্থায়ী এবং এর প্রভাব সীমিত। আমার মতে সরকার বুঝতে পেরেছে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না, সেজন্য নতুন করে সহযোগিতার প্যাকেজ বাড়ানো হলো। এটি একটি অস্থায়ী ব্যথানাশকের মতো। এটি নাগরিকদের সাময়িক চাপ কমালেও স্থায়ী সমাধান করবে না। নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও স্থানীয় মুদ্রার মান কমার প্রতিবাদে ইরানে সম্প্রতি ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সরকারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণার দিনেও তেহরানের গ্রান বাজারে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এদিন $1 বিপরীতে স্থানীয় মুদ্রার মান নেমে আসে 1,489,500 রিয়ালে। কয়েকদিনের টানা বিক্ষোভে দেশটিতে ব্যাপক হতাহত এবং ধরপাকড় হয়েছে। জনগণের ক্ষোভ দমাতে খাদ্যপণ্যের নতুন ভর্তুকি সহায়তা কতটা কাজে আসে সেটা এখন সময়ের অপেক্ষা। এ যেন জীবন্ত এক রূপকথার রাজ্য। বিশাল সব বরফের তৈরি স্থাপত্য আর অবকাঠামোর ভেতর আলোর সাজসজ্জা মন্ত্রমুগ্ধ করে ফেলে দর্শকদের। চায়নার উত্তর পূর্বাঞ্চলের শীতল নগরী হারবিনে তৈরি আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের উদ্বোধনী রাতে বরফের তৈরি বিশাল প্রাসাদের ওপর আকাশ জুড়ে ছিল আতশবাজির ঝলকানি। তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসের নেমে গেলেও তীব্র শীত উপেক্ষা করেই আনন্দে মেতে ওঠেন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা। বরফের স্লাইড, রাতের আলোর ঝলমলে শো আর শীত রোমাঞ্চিত করেছে দর্শনার্থীদের। আমরা শেনজেন থেকে এসেছি। সত্যি বলতে এত ভারী তুষারপাত আমরা আগে কখনো দেখিনি। অনলাইনে আর বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম এখানে ভীষণ মজা হয়। আজ এসে বুঝলাম কথাটা একদম সত্যি। বরফের ভাস্কর্যগুলো অসাধারণ, পরিবেশটাও খুব প্রাণবন্ত। যদিও ঠান্ডাটা ভীষণ, তবু অভিজ্ঞতাটা আমাদের জন্য দারুণ স্মরণীয়। তবে শুধু নতুন দর্শনার্থীরাই নয়, শৈশবের স্মৃতি নিয়ে ফিরেছেন অনেকে। তাদের মতে আগের চেয়ে অনেক বড়, অনেক আধুনিক রূপে ধরা দিয়েছে এই বরফের রাজ্য। এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। প্রথমবার এসেছিলাম যখন বয়স 5 বা 6 বছর। তখন পার্কটা এত বিশাল ছিল না। এবার এসে সবচেয়ে বেশি যেটা আমাকে অবাক করেছে সেটা হলো সুযোগ সুবিধা। ওয়াশরুমগুলো খুব উষ্ণ, ভেতরে বিশ্রাম নেওয়ার জায়গাও আছে, আর স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মীদের আচরণ খুবই সহায়ক। সব মিলিয়ে আগের তুলনায় পার্কটা এখন কয়েক গুণ বড় ও অনেক বেশি আরামদায়ক। আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের প্রধান সান জেমিং জানান, এবারের আয়োজনে 4 লাখ ঘনমিটার বরফ ও তুষার ব্যবহার করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এত বড় পরিসরে আগে কখনো নির্মাণ করা হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে এই আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডকে কেন্দ্র করে দেশীয় পর্যটনে বড় চালিকা শক্তি হয়ে উঠেছে হারবিন। গত বছর শহরটিতে রেকর্ড 90 মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন। আয় হয়েছে প্রায় 137 বিলিয়ন ইউয়ান। আবহাওয়া অনুকূল থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে হারবিনের এই বরফ উৎসব। উপর থেকে দেখলে বোঝার উপায় নেই এটি কোনো জনপদ নাকি বহমান নদী। কসোভোর মধ্যাঞ্চলীয় শহর গ্লোগোবকের চিত্র এটি। গত একদিনের ভারী বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। ড্রোনের ক্যামেরায় ধরা পড়েছে পানির নিচে ডুবে থাকা সারিবদ্ধ গাড়ি আর বিপর্যস্ত অবকাঠামোর দৃশ্য। নদীর পানি উপচে লোকালয়ে ঢুকে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চলাচলের একমাত্র মাধ্যম এখন বড় চাকার ট্রাক্টর। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন শত শত মানুষ। নাগরিকদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নিরাপত্তার খাতিরে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছি। পানি ইলেকট্রিক স্টেশনে পৌঁছে গেলে বড় ধরনের দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি ছিল।
ফায়ার সার্ভিস কর্মীরা এরই মধ্যে 20টিরও বেশি পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। পানি ঘরের ভেতর 2 মিটার পর্যন্ত উঠে আসায় আসবাবপত্র ও মালামাল নষ্ট হয়ে গেছে। পানিবন্দী স্বজনদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ছোট ছোট রাবার বোট। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে 2 মিটার পানি। বাবা মা এবং আমার প্রতিবন্ধী মেয়েকে রাবার বোটে করে উদ্ধার করতে হয়েছে। এত পানি যে নদীও তা সামনে নিতে পারছে না। এটি একটি মহা বিপর্যয়। শুধু বিদ্যুৎ নয়, কিছু এলাকায় খাবার পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি বিভাগ সতর্ক করেছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। স্পেনের মাদ্রিদ শহরে সোমবার তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই কুয়াশাচ্ছন্ন ও হিমেল রাতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শিশু থেকে বয়স্ক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বাইবেলে উল্লেখিত 3 ওয়াইজ ম্যান বা 3 রাজা, মেলকির, কেসপার এবং বালথাজারকে এক নজর দেখার জন্য। এবারের শোভাযাত্রায় ছিল রঙিন ফ্লোট বা মঞ্চ, আকাশে ঝুলন্ত নর্তকী এবং ফায়ার সার্ভিসের সজ্জিত গাড়ি। স্থানীয় সরকার, মেট্রো কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস সবাই মিলে এই আয়োজন করে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুরা চিৎকার করে ক্যান্ডি চাইতে থাকে। ফায়ার ফাইটাররা তাদের গাড়ি থেকে ভিড়ের মধ্যে ছুড়ে দেন ক্যান্ডি। বছরের শুরুতে আনন্দের আমেজে বড়দের মতো শিশুদের মনেও রয়েছে নানা ইচ্ছা আর স্বপ্ন। ওয়াইসম্যানদের কাছে একটি বিশেষ ইচ্ছের কথা জানালো 7 বছরের শিশু রিকার্ডো। তার চাওয়া একটি কুকুর, কারণ তার পোষা কুকুরটি মারা গেছে। শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষজন মুখরোচক মিষ্টি ছোড়ার পাশাপাশি নানা মোটিফও তৈরি করেছিলেন। আগুনের ফুলকি মুখে নিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিলেন এক ফায়ার ডান্সার। রাস্তায় ছড়িয়ে থাকা হাজার হাজার ক্যান্ডি ছোট জেসিকে কুড়িয়ে নিয়ে ভরতে থাকে তার ছাতায়। আমি আশা করছি 3 রাজা, মেলকের, ক্যাসপার এবং বালথাজারকে দেখতে পাবো এবং প্রচুর ক্যান্ডি পাবো। এই শোভাযাত্রায় ছিল বিশালাকায় নেকড়ের পুতুল, জনপ্রিয় গান, 7 নেশন আর্মির সুরে ম্যাচিং ব্যান্ড দল বাজনা বাজিয়ে সবাইকে তালে তালে নাচতে বাধ্য করেছে। এমনকি একটি বিশাল হাতির ওপর দাঁড়িয়েও এক শিল্পী তার নাচের ছন্দে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন। রেস্টুরেন্ট কর্মী গ্ল্যাডিস বলেন, শুধু শিশুরাই নয়, এই উৎসবে বয়স্করাও সমানভাবে উচ্ছ্বাসিত। আমরা 3 রাজাকে দেখতে এসেছি, শুধু শিশুরাই নয়, আমরা অভিভাবকরাও এই র্যালি দেখতে উন্মুখ ছিলাম। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এই শোভাযাত্রা বড়দিনের উৎসবের সমাপ্তি এবং এপিফ্যানি বা 3 রাজার উৎসবের পূর্ব সন্ধ্যা। ধর্মবিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মের পরেই 3 রাজা স্বর্ণ, গন্ধরস ও লোবান নিয়ে তাকে দর্শন দিয়েছিলেন। আর সেই স্মৃতিকে ধরে রাখতেই প্রতি বছর স্পেন সহ বিশ্বের নানা প্রান্তে এই শোভাযাত্রা বের করা হয়। ইয়েমেনে গত কয়েকদিনের সামরিক অভিযানে বৃহত্তম প্রদেশ হাজরামাউত ও আল মাহারায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সৌদি সমর্থিত সরকারি বাহিনী হোমল্যান্ড শিল্ড ফোর্স। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির তৎপরতা কমলেও এডেন নিয়ে উত্তেজনা এখনও কমেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিএলসি সরকারের অভিযোগ, এসটিসি বাহিনী এডেনে জনসাধারণের চলাচলে অপ্রত্যাশিত নিয়ন্ত্রণ আরোপ করছে। সোমবার এডেন প্রদেশের মূল শহরে প্রবেশের প্রধান সড়ক সহ বিভিন্ন মহাসড়কে এসটিসি নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালন করতে দেখা যায়। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, পিএলসি সরকারের অভিযোগ ভিত্তিহীন। এসটিসি নিরাপত্তা কমান্ডার নাসের হেলবুব জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা চেকপয়েন্ট পরিচালনা করছেন। উত্তর অঞ্চল থেকে মানুষকে এডেনে ঢুকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ ভিত্তিহীন। আমরা কেবল এডেনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছি, যা স্বাভাবিক নিরাপত্তা কার্যক্রমের অংশ। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সোমবার এডেনে ব্যক্তিগত যান, পণ্যবাহী পরিবহন ও সাধারণ মানুষের চলাচল দেখা যায়। এডেন সংলগ্ন উত্তর এলাকা থেকে আসা দালিল আল মামারি জানান, তিনি নিরাপদেই এডেনে প্রবেশ করেছেন। আমরা এখন এডেন প্রদেশের উত্তরে আল-হাদিদ চেক পয়েন্টে আছি। নিরাপত্তা ব্যবস্থাগুলো খুবই সহজ ও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। উত্তরাঞ্চল এবং এডেনের আশপাশের এলাকা থেকে আসা যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা হচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এডেনের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
এ নিয়ে এসটিসি ও জাতীয় সরকার পরস্পর বিরোধী অভিযোগ তুলছে। তবে এসটিসি নিয়ন্ত্রিত প্রশাসনের গভর্নর আহমেদ হামেদ লামলাস বলেন, এডেন দেশের সব নাগরিক ও পর্যটকদের জন্য উন্মুক্ত, এখানে কোনো বিধিনিষেধ নেই। সাধারণ নিরাপত্তা তল্লাশি ছাড়া এখানে আর কিছুই নেই, যা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কাউকে আলাদা করে শহরে প্রবেশে বাধা দেওয়ার কোনো বিষয় নেই। এডেন শান্তি ও নিরাপত্তার শহর এবং সবার জন্য উন্মুক্ত। উত্তর ও দক্ষিণের সব প্রদেশের জনসাধারণ সহ অন্যান্য দর্শনার্থীরা এডেনে যাতায়াত করছে। ডিসেম্বরের শুরুর দিকে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেন নিয়ন্ত্রণে নিয়েছিল সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা তখন সৌদি আরবের রিয়াদে চলে যান। সবশেষ সামরিক অভিযানে হাজরামাউত ও আল মাহারা পুনর্দখলের পর এখন এডেন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। পিএলসি সরকারের জাতীয় নিরাপত্তা বাহিনী হোমল্যান্ড শিল্ড ফোর্স বলছে তারা এখন এডেনের দিকে এগিয়ে যাবে। নিকোলাস মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞার আওতায় থাকা 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল আমেরিকা স্থানান্তর করা হবে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে এই তেল বাজার দরে বিক্রি করে সম্পূর্ণ অর্থ নিজের কাছে রাখবেন বলেও জানান তিনি। প্রেসিডেন্ট জানান, এই অর্থ দুই দেশের কল্যাণে ব্যয় করার বিষয়টি নিশ্চিত করবেন তিনি। এছাড়া ট্রাম্প এনবিসি নিউজকে দাবি করেছেন, সর্বোচ্চ 18 মাসের মাঝে ভেনেজুয়েলার তেল শিল্পের অবকাঠামো গড়ে তুলতে পারবে আমেরিকার তেল কোম্পানিগুলো। এছাড়া চলতি সপ্তাহের শেষে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বৈঠক করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার কোনো রাগঢাক না রেখেই সিএনএনকে জানালেন, ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ মূলত আমেরিকার হাতেই, যে কারণে দেশটির বাইরে বিশাল সেনা সমাবেশ অব্যাহত রাখা হয়েছে। কয়েক মাস আগে যেমনটা বলা হয়েছিল, মাদক চোরাকারবারি নির্মূলেই ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি, কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের পর এ নিয়ে খুব একটা উচ্চবাচ্য হচ্ছে না, বরং তেল সমৃদ্ধ দেশটির তেল নিয়ে যত কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে, যা নিয়ে আগেই দেশে বিদেশে প্রচুর সমালোচনা হয়েছে। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমের বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সাফ জানিয়ে দিলেন, মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞার কবলে থাকা 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল উচ্চমানের তেল দেশটির অন্তর্বর্তী সরকার আমেরিকায় পাঠাবে, যা বাজার দরে বিক্রি করে সম্পূর্ণ অর্থ নিজের কাছে রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, এই অর্থ দুই দেশের কল্যাণের ব্যয়ের বিষয়টি নিশ্চিত করবেন তিনি। এই বিষয়ে ব্যবস্থা নিতে ইতিমধ্যে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। এছাড়া ট্রাম্প এনবিসি নিউজে দাবি করেছেন, সর্বোচ্চ 18 মাসের মাঝে ভেনেজুয়েলার তেল শিল্পের অবকাঠামো গড়ে তুলতে পারবে দেশের তেল কোম্পানিগুলো। এজন্য বিপুল পরিমাণ বিনিয়োগ করতে হবে বলেও জানালেন তিনি। আর সেই অর্থ তারা রাজস্ব হিসেবে কিংবা সরাসরি আমেরিকার কাছ থেকে সংগ্রহ করবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনায় চলতি সপ্তাহের শেষে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন প্রেসিডেন্ট বলে সূত্রের বরাতে খবর দিয়েছে রয়টার্স। বলা হচ্ছে, আসছে শুক্রবারেই বৈঠকটি হতে পারে। তবে জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে আসা খুব একটা সহজ কাজ হবে না। তাছাড়া এই খাতে বিনিয়োগ করে রাতারাতি লাভসহ তা উঠিয়ে নিয়ে আসাও বাস্তবসম্মত নয়। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এদিকে ভেনেজুয়েলা আক্রমণের পর থেকেই দেশের পুঁজিবাজারে তেল কোম্পানির শেয়ারের মূল্য রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সোমবার ডাও জোন্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক 600 পয়েন্ট বেড়ে দাঁড়িয়ে ইতিহাস গড়েছে। বিশ্বখ্যাত তেল কোম্পানি শেভরনের শেয়ার 1,05% বৃদ্ধি পায়। The future of Greenland is a decision for Greenland and for Denmark exclusively. It's their decision. ওদিকে মাদুরোর উৎখাতে সন্তোষ প্রকাশ করলেও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, গ্রিনল্যান্ডের বিষয়টি অবশ্যই ডেনমার্ক কর্তৃপক্ষ নিষ্পত্তি করবে, এতে কারো হস্তক্ষেপ আশা করেন না তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, প্রতিযোগিতামূলক বাজারে তার দেশের তেলের কদর কমবে না। ইউক্রেনের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে আমেরিকা ও মিত্র দেশগুলোর জোট কোয়ালিশন অব দ্য উইলিং। মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে জোটের শীর্ষ সম্মেলনে এই অঙ্গীকার করেন দেশগুলোর নেতারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনকে ফলপ্রসূ আখ্যায়িত করে ভূখণ্ড সংক্রান্ত বিষয়টি সমাধানের তাগিদ দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতি পরবর্তী স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে মঙ্গলবার প্যারিসে কোয়ালিশন অব দ্য উইলিং এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এলিসি প্যালেসে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্শ সহ 35টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। যুদ্ধবিরতি পরবর্তী সময়ে ইউক্রেনে বহুজাতিক সামরিক বাহিনী মোতায়েনের লক্ষ্যে সম্মেলনে একটি ঘোষণাপত্রে সই করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই পরিকল্পনার অংশ হিসেবে পুরো ইউক্রেন জুড়ে বেশ কিছু সামরিক হাব এবং সুরক্ষিত অস্ত্রাগার তৈরি করা হবে। ম্যাক্রো জোর দিয়ে বলেন, এই নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করবে ভবিষ্যতে কোনো শান্তি আলোচনা যেন ইউক্রেনের জন্য অসম্মানজনক আত্মসমর্পণ না হয়। আজকের এই সম্মেলনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্যারিস ঘোষণার মাধ্যমে 35টি দেশ ইউক্রেন এবং আমেরিকার মধ্যে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে প্রথমবারের মতো কার্যকর ঐক্য গড়ে উঠেছে। অন্যদিকে কিয়ার স্টারমার ইউক্রেনের প্রতি ব্রিটেনের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে জানান, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য অংশীদার দেশগুলোর বাহিনী ইউক্রেনের আকাশ ও সমুদ্র সীমা সুরক্ষিত রাখতে এবং দেশটির সামরিক অবকাঠামো পুনর্গঠনে সরাসরি কাজ করবে। Under which British, French and partner forces could operate on Ukrainian soil, securing Ukraine's skies and seas and regenerating Ukraine's armed forces for the future. ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছালেও সামনে আরো কঠিন সময় আসছে বলেও মন্তব্য করেন তিনি। And we are closer to that goal than ever. But of course the hardest yards are still ahead. ফ্রিডরিখ মার্শ জানান, ইউক্রেনকে রাজনৈতিক, আর্থিক ও সামরিক সবভাবে সহায়তা করে যাবে জার্মানি। তিনি বলেন, ভবিষ্যতে ইউক্রেনের প্রতিবেশী নেটো দেশগুলোতে সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। Wir schließen dabei grundsätzlich nichts. স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজও যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে ইউক্রেনের শান্তি সুসংহত করতে দেশটিতে স্পেনের সামরিক বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব দেন। Participando también nuestros equipos técnicos. পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেন, ইউক্রেনের বিষয়ে আমেরিকা, ইউরোপের ঐক্য অপরিহার্য। এই সম্মেলনে ঐক্য বজায় রাখার স্পষ্ট অঙ্গীকার দেখা গেছে। তিনি সতর্ক করেন, নেটোর ভিত দুর্বল হয় এমন কোনো সিদ্ধান্ত কারো কাম্য নয়। সম্মেলনে আমেরিকার প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার অংশ নেন। উইটকফ জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা প্রোটোকলগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। We think we're largely finished with security protocols, which are important so that the people of Ukraine know that when this ends, it ends forever. ইউক্রেনকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার উপর জোর দিয়ে তিনি জানান, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ভূমি বিনিময় সংক্রান্ত বিকল্প প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে আমেরিকা। President Zelensky and some of the other people here talking about land options, that will be the most critical issue, and that's subject, and we're going to be continuing with those discussions, and hopefully we'll be able to meet or come up with certain compromises with regard to that. এই সম্মেলনে বড় মাইলফলক অর্জিত হয়েছে বলে মনে করেন কুশনার। And I think that it's a big milestone that was reached today between the Europeans with Coalition of the Willing. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সম্মেলনকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন। স্থল, আকাশ ও সমুদ্রে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোন দেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেবে তার বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে কাজ করা দরকার তা হলো ভূখণ্ডগত সমস্যা। আমরা কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করেছি যা সহায়ক হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।